আচ্ছা, তো তাহলে চলো 6 নম্বর অঙ্কটাই দেখি। স্যার এটা শেষ হলো তো কর্পোরেট ফিনান্সেরও চ্যাপ্টার মোটামুটি শেষ। না মনে হয়, কর্পোরেট ফিনান্সে ও এখনো, না না, আরো 2টা বাকি আছে। কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এর চ্যাপ্টার এখনো বাকি। আমরা তো ধরলামই মাত্র, আমরা হোল্ডিং কোম্পানিটা করলাম, হোল্ডিং স্যার কোম্পানিটা করলাম, আর এই ফিনান্সিয়াল হচ্ছে রিপোর্টিং ট্রান্সফার করছি, প্রাইসিংটা করছি। ফ্রেশম্যান অফ কর্পোরেট ও, রিপোর্টিং ফ্রেশমেন্ট করছি, অফ কর্পোরেট তারপর রিপোর্টিং করা হয়ে গেছে না? ফ্রেশমেন্ট অফ কর্পোরেট রিপোর্টিং হ্যাঁ হয়ে গেছে, ওটা খালি স্নেহা হ্যাঁ, পায়নি। তারপর হোল্ডিং প্রাইসিং কোম্পানিটা করছি, করলাম, এখন ট্রান্সফার প্রাইস। এখন আমরা ট্রান্সফার প্রাইসিংটা করছি, সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং তোমরা বলছো 6 নাম্বার পর্যন্ত করা হয়ে গেছে। আচ্ছা, 6 নাম্বারটা বোধহয় লাস্ট যে নেগোশিয়েটেড ট্রান্সফার প্রাইস ছিল। হ্যাঁ ঠিক আছে। আর এগুলোর ভিডিও দেখে দেখে তোমরা কি পরবর্তীতে এটা কমপ্লিট করছো তো নাকি স্নেহা? এই ভিডিওটা তো তোমাদের মেইলে যায়, মেইলে গেলে তো তোমাদের মোবাইলে ঝামেলা হয় না? হয় না না স্যার। স্যার, মেইলে গেলে না তোমরা ওখান থেকে স্যার, সরাসরি দেখতে পাও? চলে আসে। জি স্যার। মেইলে গেলে জি ওখান স্যার। থেকে তোমরা সরাসরি দেখতে পাও, তাই না? মোবাইলের উপর তো, মেমোরিতে তো আর ঝামেলা বাঁধে না। জি স্যার, মেইলে আসে না, আমরা ওপেন যখন করি এটা ডিরেক্ট গুগল ড্রাইভে চলে যায়, ওইখান থেকে ওপেন হয়। গুগল ড্রাইভ থেকে ওপেন হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক, 6 নাম্বারটা কমপ্লিট করলাম। এবার আমরা 7 নাম্বার অঙ্কটা একটু দেখি। আমি এবার 7 নাম্বার অঙ্কটা যখন পড়বো তোমরা একটু মনোযোগ দিও। 7 নাম্বার অঙ্কটা, তুরাগ লিমিটেড তুরাগ লিমিটেড প্রোডাকশন ইজ ক্যারিড অন থ্রু দ্য টু ডিপার্টমেন্ট। তার মানে তুরাগ লিমিটেড দুটো ডিপার্টমেন্টের ভিতর দিয়ে পণ্য উৎপাদন করে। The product of department X is transferred to department Y. ডিপার্টমেন্ট এক্স এর উৎপাদিত মাল ট্রান্সফার হয় ডিপার্টমেন্ট ওয়াই তে, and the product of department Y is sold at 258 টাকা পার ইউনিট। তোমরা কি বুঝতে পারছো যে এই কথাবার্তাগুলো আগের অঙ্কগুলোর সঙ্গেও মিলে যাচ্ছে? তার মানে এক্স মাল বানায়, আর এক্স এই মালটাকে পাঠায় ওয়াই এর কাছে, আর ওয়াই সেই মাল 258 টাকা বাইরে বিক্রি করে দেয় as finished goods হিসেবে। estimated annual production is 2500 ইউনিট। প্রতি বছর তারা 2500 ইউনিট মাল উৎপাদন করে, and cost of production will be as follows। আর মাল বানানোর খরচটা নিম্নলিখিত। দেখো তো, ডিপার্টমেন্ট এর ভেরিয়েবল কস্ট 60 টাকা আর ফিক্সড কস্ট 80,000 টাকা, ডিপার্টমেন্ট বি এর 56 টাকা আর ফিক্সড কস্ট 1,10,000 টাকা। আর একটা খরচ এখানে আসেনি, সেটা হচ্ছে এর কাছ থেকে মালটা বি এর কাছে নিতে যে ট্রান্সফার কস্ট, সেটা কিন্তু এখানে নেই, সেটা আমাদেরকে বি এর খরচের সঙ্গে যুক্ত করতে হয়, তাই না স্নেহা, সুভা কি? জি স্যার। এবার দেখো ওনারা নিচে বলছে ডিপার্টমেন্ট এক্স ওয়ান্টস টু ফিক্স আপ ট্রান্সফার প্রাইস বাই অ্যাডিং 25% অন টোটাল কস্ট। টোটাল কস্টের সঙ্গে 25% প্রফিট যোগ করে সে ট্রান্সফার প্রাইসটা নির্ধারণ করে। প্রশ্নের মধ্যে 1 নম্বরে বলছে হোয়াট উইল বি দ্য ট্রান্সফার প্রাইস পার ইউনিট অফ ডিপার্টমেন্ট এক্স, আর 2 নম্বরে বলছে হোয়াট উইল বি দ্য ট্রান্সফার প্রাইস অফ ডিপার্টমেন্ট এক্স ইফ সেম রেট অফ প্রফিট ইজ টেকেন অন ডিপার্টমেন্টাল কস্ট। এই প্রশ্নের উত্তরটা বোধহয় আমি না দিলেও তোমরা নিজেরা দিতে পারবে। এই অঙ্কটা তোমাদের পারা উচিত কিনা বলো তো স্নেহা? আকি, পারবা অঙ্কটা? আগের মতোই তো, ট্রান্সফার কিন্তু প্রাইস। তোমার কণ্ঠস্বরটা আমি খুব জোরালো ভাবে পাচ্ছি না, কেমন যেন একটা একটা যেমন কিরকম যেন কিরকম যেন লাগছে, মানে খুব কনফিডেন্ট কনফিডেন্ট মনে হচ্ছে না, ঠিক না স্নেহা? সুভা কি বলে? সুভা স্যার কি বলবো, ওর তো গলা ব্যথা। না না, ওর গলা ব্যথা না, আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি কি মনে করো, অঙ্কটা তুমি নিজে নিজে করতে পারবে তো? স্যার পারবো, এটা তো ইজি আছে। ইজি অঙ্ক। আখি? জি স্যার। আচ্ছা, তো ট্রান্সফার প্রাইসটা নির্ণয় করার সময় তুমি ডিপার্টমেন্ট এর ভেরিয়েবল কস্টের সঙ্গে এই ফিক্সড কস্টটা যোগ করলে পাবে টোটাল কস্ট, আর সেই টোটাল কস্টের সঙ্গে তুমি প্রফিট যোগ করবে 25%, তুমি পেয়ে যাবে ট্রান্সফার প্রাইস, তাই না? ওইটাকে অবশ্য 2,500 দিয়ে ভাগ করে নেবে নাকি? 2,500 দিয়ে ভাগ করলে তোমার 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 টোটাল ট্রান্সফার প্রাইস পার ইউনিটটা বের হয়ে আসবে। আচ্ছা, এই
এই প্রশ্নের উত্তরটা তো তুমি দিলা, কিন্তু 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে গেলে তোমাকে কিন্তু ডিপার্টমেন্ট বি এর প্রফিটটাও বের করতে হবে, ঠিক না স্নেহা? জি স্যার। ডিপার্টমেন্ট বি এর প্রফিটটা যত পার্সেন্ট হবে কস্টের উপর, পরবর্তীতে ডিপার্টমেন্ট এরও কস্টের উপরে সেম প্রফিট ধরে আবার নতুন করে আরেকটা ট্রান্সফার প্রাইস বের করতে হবে। এটাই হচ্ছে এই অঙ্কের মূল বিষয়। যেরকম একটা অঙ্ক আমরা এর আগেও একবার করেছি। আমি শুধু একটা টান দিয়ে দিই দ্রুত, যেহেতু তোমরা এটা পারবে আমি জানি। তারপরে আমি একটা টান দিয়ে দিই। দেখো রিকোয়ারমেন্ট একের জবাব দেওয়ার সময় আমরা প্রথমে ট্রান্সফার প্রাইসটা বের করতে গিয়ে আমরা ভেরিয়েবল কস্ট 60 টাকা লিখছি, আর ফিক্সড কস্টকে 2500 দিয়ে ভাগ করে পার ইউনিট 32 টাকা লিখেছি। টোটাল কস্ট 92 টাকা, তার সঙ্গে আমরা 25% প্রফিটটা অ্যাড করে 23 টাকা হয়েছে আমাদের প্রফিট। এবার যোগ করলে আমাদের 115 টাকা চলে আসছে ট্রান্সফার কস্ট। আমাদের 1 নম্বর প্রশ্নের জবাব শেষ। এবার 2 নম্বর প্রশ্নের জবাব দেওয়ার জন্য সেম প্রফিট যদি বের করতে হয়, তাহলে এখন এখানে 20% কোত্থেকে এলো? তার মানে নিশ্চয়ই ডিপার্টমেন্ট বি এর প্রফিটটা 20% ছিল, এন্ড সেটা না বের করে নিয়ে তো 20% ধরা যাবে না, যাবে কি? না। তাহলে তো এখানে সেই জিনিসটা করা নেই। 20% কিভাবে? হ্যাঁ, এখানে সেই জিনিসটা করা নেই। তার মানে তুমি যদি এখন ডিপার্টমেন্ট বি এর প্রফিটটা বের করো, তাহলে ডিপার্টমেন্ট বি এর প্রফিটটা কিন্তু 20% বের হবে, তা না হয়তো এটা এখানে আসে না। তো ইয়ে করো স্নেহা, তোমরা একটু খাতা নাও, এই কাজটা এখানে করা নেই, কিন্তু তোমাদেরকে এই কাজটা করতে হবে। আর তোমরা 2 নাম্বার রিকমেন্ডের জবাবটা দিতে গিয়ে আগে বি এর প্রফিটটা তোমরা একটু বের করে নাও। চলো আঁকি, তুমিও খাতা নাও। একটা টাকার ঘর আর একটা পার্টিকুলার্স এর ঘরটা নাও, না 2টা টাকার ঘরটা নাও। টানো, আমরা ওই প্রফিটটা যে 20% শুধু এতটুকু বের করে দেখাবো, বাকিটুকু তো তোমার এখানে করে দেওয়াই আছে। তার মানে এখানে যখন তোমরা 2 নম্বর রিকোয়ারমেন্টের জবাবটা দিতে গিয়ে যখন তোমরা দেখলা যে 92,000 টাকা টোটাল কস্ট, তার উপর আমরা 20% প্রফিটটা ধরছি, তখন ওই যে সুভার মতন প্রশ্ন চলে আসবে আখির মনের মধ্যে যে এখানে 20% কই থেকে আসলো। তার মানে হচ্ছে আমাদেরকে যে প্রশ্নের মধ্যে কথাটা বলেছে যে সেম প্রফিট অর্জিত হবে, তার মানে বিএও তার কষ্টের উপরে 20% হারে প্রফিট অর্জন করে। তো এটা কি আসলেও সত্য? এটা না করে নিলে তো তুমি এটা দেখাতে পারবে না, তাই না? তাই এখানে দেখানো হয়নি, কিন্তু তোমাকে পরীক্ষার সময় এটা দেখাতে হবে। মানে আগে তোমাকে ডিপার্টমেন্ট বি এর কষ্টের উপর প্রফিটের হার কত পার্সেন্ট সেটা আগে তোমাকে বের করে দেখাতে হবে। আর সেটা এখানে করা নাই বলে এটা আমি এখন করাই দিচ্ছি। 2টা টাকার ঘর আর একটা পার্টিকুলার্স এর ঘর টানো। জি স্যার, উপরে কি লিখবো? ক্যালকুলেশন অফ নেট প্রফিট অফ ডিপার্টমেন্ট বাই। Calculation of profit. আচ্ছা, calculation of profit and percentage of profit on cost ব্র্যাকেটে ডিপার্টমেন্ট বাই। Calculation of net profit বা profit and percentage of net profit on cost. Calculation of net profit and percentage of net profit on cost. And percentage of net profit on cost ব্র্যাকেটে ডিপার্টমেন্ট বাই। জি স্যার। চলো আমরা প্রথমেই লিখি, লেখো ট্রান্সফার কস্ট টাকা 115। এর সঙ্গে অ্যাড করো ভেরিয়েবল কস্ট। প্রথম টাকার ঘরে লেখো ট্রান্সফার কস্ট। ও আচ্ছা, সরি তোমরা তো সেলসটা লেখোনি। আগে সেলসটা লিখে নাও 2 নম্বর কলামে 258 টাকা। সরাসরি সেলসটা 2 নম্বর কলামে আগে 258 টাকা লিখে নাও। সেলস সরাসরি 2 নম্বর কলামে আগে থেকে লিখে নাও 258 টাকা। লিখেছো আকি? জি স্যার। এবার লেখো লেস। প্রথমে ট্রান্সফার কস্ট 115 টাকা প্রথম টাকার ঘরে।
লেস ট্রান্সফার কস্ট 115 টাকা প্রথম টাকার ঘরে। এই আখি জি স্যার। আমাকে এখানে একটা মেসেজ দিল যে এই মিটিংটা নাকি আনলিমিটেড মিটিং, মানে 40 মিনিটের বেশি সময় নাকি এখানে থাকা যাবে। কিভাবে হলো এটা? স্যার আমি টেক্সট দেখলাম, ফ্ল্যাশ হ্যাঁ মেসেজের মতো চলে আসছে। তাই না? এই যে দেখালো জি এটা জি স্যার। আনলিমিটেড মিটিং হবে, মানে এটা আমার 40 মিনিট পরে কাটবে না, কিন্তু এরকম হলো কেন? যাক হয়তো জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ হাসিনা। স্যার এই মেসেজটা তো আমাদেরও শো করতেছে, যে সেম মেসেজটা আমাদেরও শো করলো স্যার। আমি যেহেতু শেয়ার করেছি স্ক্রিন, সো আমার এখানে যেটা আসবে সেটা তো তোমাদের ওখানে যাবে, জি স্যার। তাই না? জি। আপনি তো এর মধ্যে কিছু করেন নাই না না আমি নাকি স্যার? কিছুই করি নাই, আমি কিচ্ছুই করি নাই। ফ্ল্যাশ সবসময় মেসেজের যেভাবে লিঙ্ক দেই আজকেও ঠিক সেভাবে লিঙ্ক দিয়েছি। খালি সবসময় আমি তোমাদেরকে মেইল করি তোমাদের এই ভিডিওটা, আজকে আমি তোমাদের এই ভিডিওটা ইউটিউবে দিব। কেন স্যার? ইউটিউবে দেওয়া শিখছি তাই তোমাদেরকে একটু দেখাবো। আচ্ছা। স্যার তাহলে মনে হয় এর জন্য এরকমটা হয়েছে স্যার, আপনি যে ইউটিউবে দিবেন না নতুন না না কিছু একটা। না 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 না, এই জন্য না। কিন্তু আগে শুরু হইতেছে রেকর্ড হ্যাঁ হ্যাঁ সবকিছু। হ্যাঁ, আমি অলরেডি কলেজের কতগুলা লেকচার দিয়েছি ইউটিউবে, আবার অনার্স থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, ডিগ্রি ফার্স্ট ইয়ার ঢাকা ইউনিভার্সিটি, এদেরও কিছু লেকচার আমি দিয়েছি। আজকে তোমাদেরটা দেব, সবগুলো দিব না, তবে আজকেরটা দিব। এরপরেরটা এরপরের এরপরেরটা আবার তোমাদেরকে মেইল করে দেবো, তাহলে এতে আমার গুগল ড্রাইভের জায়গাটা একটু হালকা হবে। ওইখানে আমি কিছু ভিডিও টিডিও ছবি টবি আমি রেখে দিতে পারবো, আমার এখন যতটুকু জায়গা আছে। 15 জিবির মধ্যে প্রায় 14 জিবি তো বুকিং হয়ে আছে। আচ্ছা স্যার তোমার ওগুলো ডিলিট করে দেন, আমাদেরকে তো পাঠিয়ে দিয়েছেন। না, তোমাদের লেকচার দিয়ে ভরা নাই, এখানে শিশিরের বিয়ের ছবি আছে, ভিডিও আছে, বুঝছো? আরো কিছু কিছু জিনিস আছে, এগুলো আমি রাখছিলাম এখানে, সেগুলো তো জায়গা পড়ে আছে। আর তোমাদের যেগুলো দিয়েছিলাম সেগুলো তো আমি একদিন পরে এমনি ডিলিট করে দিই। আচ্ছা, ভেরিয়েবল কস্টটা লিখেছো, এরপরে 56 টাকা প্রথম টাকার ঘরে। স্যার আরেকবার প্রথম থেকে বলবেন, আমি মাঝখান দিয়ে চলে গেছিলাম। প্রথমে ট্রান্সফার, তুমি কি সেলসটা লিখেছো 258 টাকা 2 নম্বর কলামে? না, আগে সেলসটা 258 টাকা 2 নম্বর কলামে লেখো। সেলস 258 2 নম্বর কলামে এবার লিখবো হচ্ছে লেস, প্রথমে ট্রান্সফার কস্ট। লেস ট্রান্সফার কস্ট। ট্রান্সফার কস্ট 115 টাকা ছিল, 1 নম্বর রিকোয়ারমেন্ট আমাদের ট্রান্সফারটা 115 টাকা ছিল না? লেস এটা কি ট্রান্সফার 2 নম্বর কস্ট কলামে না 1 প্রথম নম্বর প্রথম কলামে? প্রথম কলামে, 1 নম্বর কলামে 115। এরপর ভেরিয়েবল কস্ট 56 টাকা। জি স্যার। এরপর ফিক্সড কস্ট 1,10,000 কে 2,500 দিয়ে ভাগ করো। 1,10,000 কে 2,500 দিয়ে ভাগ করে যেটা হয় সেটাও লেখো প্রথম কলাম। কত টাকা হয়? 44 টাকা। 44 টাকা। এবার এই সবগুলো যোগ করে 2 নম্বর কলামে নাও, তাহলে তুমি পেয়ে যাবে টোটাল কস্ট 215। 215 যদি টোটাল কস্ট হয়, তাহলে এবার প্রফিটটা বের হয়ে যাবে। 258 থেকে 215 টাকা বাদ দাও। তেতাল্লিশ। 43 স্যার। তাহলে 43 টাকা হচ্ছে নেট প্রফিট, লিখে ফেলো নেট প্রফিট 43 টাকা। টেবিল বন্ধ করে দাও। এবার টেবিলের বাইরে গিয়ে লেখো পার্সেন্টেজ অফ নেট প্রফিট অন কস্ট। লেখো পার্সেন্টেজ অফ নেট প্রফিট অন কস্ট। এবার তুমি টোটাল কস্টটা উপরে, সরি, প্রফিটটা উপরে, টোটাল কস্টটা নিচে, ইনটু 100 পার্সেন্টেজ বের করো। প্রফিটটা উপরে 43 টাকা না আসলে প্রফিট বললা, সেটা উপরে, টোটাল কস্টটা নিচে, ইনটু 100।
টোটাল কস্টটা নিচে ইনটু 100। হ্যাঁ, তাহলে কষ্টের উপরে স্যার প্রফিটটা শতকরা কত পার্সেন্ট সেটা বের হবে। কত আসছে? টোটাল কস্ট কত? টোটাল কষ্ট 20%। তুমি 215 না কত টাকা বললে না? ও হ্যাঁ, জি সবগুলো স্যার। যোগ করে টোটাল কস্ট কত কত যেন 215 না কত টাকা যেন বললে না? ওইটাই টোটাল কস্ট। ওটা নিচে ইনটু 100। এবার দেখো তোমাদের প্রফিটের পার্সেন্টেজটা কত এসেছে। 20%। কত আসছে? 20%। জি জি স্যার। স্যার। আখি স্নেহা ওইটাই এখানে ইউজ করা হয়েছে, বুঝছো? 2 নাম্বার রিকোয়ারমেন্টের জবাবটা দিতে গিয়ে। তাই তোমরা যদি এখন আমি যদি এটা তোমাদেরকে না করাতাম, আমি তোমাদেরকে এটা না করাতাম, তাহলে এই 20% আমরা কোথায় গেছে কোথাও তুমি খুঁজে পেতা না। স্যার এখন রিকোয়ারমেন্ট 2 শুরু করার আগে কি ওয়ার্কিং এটা দেখায় তারপর রিকোয়ারমেন্ট 2 শুরু করব? অবশ্যই তুমি এটা না করলে তো তুমি এই ট্রান্সফার প্রাইসটা বের করতে পারবে না, তাই না? কারণ তোমার তো ট্রান্সফার প্রাইস বের করতে গেলে তোমাকে জানতে হবে যে ডিপার্টমেন্ট বি কত পার্সেন্ট ধরে প্রফিট ধরে, তাই না? তাই যে ওয়ার্কিংটা আমি এখন তোমাদেরকে করালাম, আগে সেই ওয়ার্কিংটা করে নিয়ে দেন তোমরা 2 নাম্বার ওয়ার্কিংটা করবে। আখি তুমি কি বুঝছো আমার কথা? স্যার জি এটা কি স্যার। ডিপার্টমেন্ট ওয়াই এর ট্রান্সফার প্রাইস বের করব না এখন? ডিপার্টমেন্ট ওয়াই কোনোদিন ট্রান্সফার করে না। তোমার না দিন না দিন কি হচ্ছে শোভা, ট্রান্সফার করে স্যার, সবসময় কিন্তু প্রথম এখানে তো ডিপার্টমেন্ট, ট্রান্সফার প্রাইস অফ ডিপার্টমেন্ট, কিন্তু এরপর এক্স না ওয়াই সেটা তো কিছুই লেখা নেই। সবসময় মনে রাখো ট্রান্সফার প্রাইসটা কার হয়? প্রথম ডিপার্টমেন্টের হয়। তো প্রথম ডিপার্টমেন্টের নাম কি? এক্স। এখানে এক্স লিখলেও এটা এক্স এর, এখানে না লিখলেও এটা এক্স এর, কারণ এক্স ছাড়া ওয়াই কখনো ট্রান্সফার করে না। তুমি কি বুঝছো? তুমি কি বুঝছো? এক্স ছাড়া ওয়াই কখনোই ট্রান্সফার করে না। এক্স আর ওয়াই এর মধ্যে একমাত্র ট্রান্সফার করার অধিকার আছে কার? এক্স এর। তাই আমরা যে ট্রান্সফার প্রাইসটা দুইবার বের করছি, দুইবারই আমরা এক্স এরটা বের করছি, ওয়াই এরটা না, কারণ ওয়াই এর ট্রান্সফার করার অধিকার নেই। তো আমরা কি তাহলে এই 7 নম্বর অঙ্কটা শেষ করলাম স্নেহা? জি স্যার। আমি কি তাহলে 8 নম্বরে যেতে পারি? জি স্যার। তাহলে চলে যাও 8 নম্বর অঙ্কে। আমি অঙ্কটা পড়ছি, তোমরা খালি খেয়াল করো। একই ধরনের বেশ কয়েকটা অঙ্ক করার কারণে ট্রান্সফার প্রাইসের মূল বিষয়টা কিন্তু তোমাদের কাছে আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। তবে আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে কিছু এক্সট্রা অর্ডিনারি অঙ্ক রয়েছে যেগুলো অনেক ইম্পর্টেন্ট, অনেকবার পার্ট সি তে পরীক্ষাতে এসেছে। একটা হচ্ছে ওই যে তোমার টয়োটা কোম্পানির অঙ্ক, একটা হচ্ছে ব্যাটারির অঙ্ক। এই অঙ্কগুলো এখনো আমাদের সামনে আসেনি। তো চলো আমরা 8 নম্বর অঙ্কটা দিকে একটু তাকাই। আমি কি শুরু করবো শোভা? জি স্যার। জান কোম্পানি হ্যাজ 2 প্রোডাক্ট ডিপার্টমেন্টস। দুইটা প্রোডাকশন ডিপার্টমেন্ট তাদের রয়েছে। প্রোডাকশন অফ প্রোডাক্ট ডিপার্টমেন্ট এক্স ইজ এক্সপেক্টেড টু বি 6000 ইউনিট। তার মানে এক্স মাল উৎপাদন করবে এরকম আশা করছে কত ইউনিট? 6000 ইউনিট ডিউরিং দ্য নেক্সট ইয়ার, পরের বছর। 4000 ইউনিটস অফ হুইচ আর টু বি সোল্ড at টাকা 225 পার ইউনিট and the rest will be transferred to department Y. তার মানে এক্স 4800 মাল উৎপাদন, 6000 মাল উৎপাদন করে তার মধ্যে 4800 মালই সে বাইরে বিক্রি করে দিবে এক একটা 225 টাকা করে প্রতি ইউনিট, দেখছো? আর বাকি যে কয়টা মাল থাকবে সেই কয়টাই সে শুধুমাত্র ওয়াই ডিপার্টমেন্টকে কাছে ট্রান্সফার করবে। ও বলে দিয়েছে অ্যাট ভেরিয়েবল কস্ট। স্নেহা, ট্রান্সফার প্রাইসটা তার ভেরিয়েবল কস্টের সমান হবে, এই কথাটা বলে দিয়েছে না বলতো? জি স্যার। দেখছো তোমরা সবাই খেয়াল করে? ওই যে লাইনটা আমি আবার পড়ছি দেখো, 4800 ইউনিট অফ হুইচ আর টু বি সোল্ড এট টাকা 225 পার ইউনিট and the rest will be transferred to department Y at variable cost. ভেরিয়েবল কস্টেই তারা এটা ট্রান্সফার করে দেবে। আর আমাদের সেই ভেরিয়েবল কস্টটা কত? নিচে দেখো ওই যে 140 টাকা, দেখছো? এক্স তার নিজের যে ভেরিয়েবল কস্ট আছে 140 টাকা, সেই 140 টাকাতেই কিন্তু সেই মালটা ট্রান্সফার করে দিবে। The product will be sold at 370 টাকা পার ইউনিট। আর এই প্রোডাক্টটা পরবর্তীতে বিক্রি হবে, কে বিক্রি করবে? এটা ওয়াই বিক্রি করবে।
ওয়াই যে বাকি মালগুলো সে ভেরিয়েবল কস্টে নিচ্ছে, সেই মালগুলো সে পরবর্তীতে 370 টাকায় বিক্রি করবে। The estimated cost per unit of the department are as follows. এখানে আগের অঙ্কগুলোর মতন ওনারা আমাদেরকে ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছে, তোমরা দেখো ডিপার্টমেন্ট এক্স এবং ডিপার্টমেন্ট ওয়াই, এক্স এর ভেরিয়েবল কস্ট 140 টাকা, আর অঙ্কের শর্ত অনুযায়ী এই 140 টাকাতেই এক্স তার মালগুলো ওয়াই কে ট্রান্সফার করবে, আর ওয়াই সেই মালগুলো পরবর্তীতে 370 টাকায় বিক্রি করবে। বলতো এই কথাগুলো কি এই অঙ্কটার মধ্যে বলা আছে না? জি স্যার। আর ফিক্সড কস্টটা ওনারা পার ইউনিটে বলে দিয়েছে 35 টাকা, আর ওয়াই এর পার ইউনিট বলে দিয়েছে 42 টাকা। এই ইনফরমেশন গুলো আমাদের অঙ্কের মধ্যে দেয়া আছে। ইনস্ট্রাকশনে ওনারা বলছে ইজ দ্য ট্রান্সফার প্রাইস জাস্টিফাইড গিভেন রিজনস। ওনারা তোমাকে জাস্ট একটা মানে মন্তব্য করতে বলেছে যে যে ট্রান্সফার প্রাইসটা এখানে মূল ধরা হয়েছে এটা কি জাস্টিফাইড, যুক্তিসঙ্গত, এই মন্তব্য খালি তোমাকে করতে বলেছে। তো তোমরা দেখো একটা কথা আমি তোমাদেরকে বলে দেই, যখন আমাদেরকে ওনারা জাস্টিফাই করতে বলবে তখন তোমাকে দেখতে হবে যে আসলে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটা আমাদের মুনাফা অর্জনের ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখছে। যদি আমাদের মুনাফার পরিমাণটা বাড়ে তাহলে জাস্টিফাইড, যদি আমাদের মুনাফার পরিমাণটা কমে যায় তাহলে এটা নট জাস্টিফাইড। কারণ ব্যবসা করা হয় মূলত মুনাফার উদ্দেশ্যে, মুনাফার জন্য। মুনাফার জন্য। আর তাই যখনই ওনারা এই জাতীয় কোনো সিদ্ধান্ত আমাদেরকে নিতে বলবে যে এখানে যে ট্রান্সফার প্রাইসটা 140 টাকা ধরা হয়েছে সেটা জাস্টিফাইড কিনা, তবে আখি এই জাস্টিফাইড এর ব্যাপারে আরেকটা সিদ্ধান্ত কিন্তু আমি তোমাদেরকে একদম এই চ্যাপ্টারটা শুরু করার শুরুতেই আমি বলেছিলাম যে যদি এমন হয় যে বাকি যে মালগুলো আছে 6000 থেকে 4800 সে বাইরে বিক্রি করে, তাই না? তাহলে এখনো তো 1200 মাল বাকি আছে যেটা সে ট্রান্সফার করে ওয়াই কে। যদি এমন হয় যে ওই 1200 মাল বেচার মতন কোনো মার্কেট ওয়াই এর কাছে নাই, এক্স এর কাছে নাই, অর্থাৎ এক্স চাইলেই 6000 মালের পুরোটাই বাজারে বিক্রি করতে পারে না, তাহলে সেই ক্ষেত্রে এই ট্রান্সফার প্রাইসটা কিন্তু জাস্টিফাইড। সেই ক্ষেত্রে কিন্তু ট্রান্সফার প্রাইসটা ঠিক আছে, কারণ আমাদের সূত্র কিন্তু এটাই ছিল যে when there is market available transfer price should be the market price only। যেহেতু সে বাজারে 225 টাকায় বিক্রি করে তাহলে ট্রান্সফার প্রাইসটা 225 টাকা হবে যদি মার্কেট অ্যাভেলেবেল থাকে। তাহলে আমাদের এই অতিরিক্ত 1200 মালের জন্য যদি এর মার্কেট রেডি থাকে তাহলে মার্কেট প্রাইসের থেকে কম দামে ট্রান্সফার প্রাইসটা জাস্টিফাইড নয়। চলে যেতেছিল প্রায় প্রায় লাইনটা কেটে যেতেছিল, ধরে ফেলছি। জি স্যার। আমি তো মনে হয় চলে গেছিলাম, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ আমি কিন্তু জি লাইন স্যার। ধরে ফেলছি। আচ্ছা রেকর্ড তো চলছে নাকি? জি স্যার চলছে। তাহলে স্ক্রিনটা শেয়ার করতে হবে। তো তাহলে আমি যে আইনটার কথা তোমাদেরকে এতক্ষণ বলছিলাম, তোমরা সবাই একবার একটু আইনটা ভালো করে মনোযোগ দিয়ে শোনো। যে আমার আইনটা ছিল এরকম যে when there is market available transfer price should be market price only। তার মানে যখন কোনো প্রোডাক্টের মার্কেটটা অ্যাভেলেবেল থাকে, বাজারে পণ্যটা বিক্রয় করার জন্য সেই জায়গা থাকে, বিক্রয় করার সুযোগ আছে, তাহলে ওই পণ্যের ট্রান্সফার প্রাইসটা শুধুমাত্র মার্কেট প্রাইসেই ধরা উচিত। আর when there is market when আর যদি মার্কেট অ্যাভেলেবেল না থাকে when there is no market available মানে এই পণ্যটা বাজারে বিক্রয় করা যাবে না, তাহলে ট্রান্সফার প্রাইস শুড বি দ্য আউটলে কস্ট অনলি। আউটলে কস্ট বলতে আমরা ভেরিয়েবল কস্টকে বুঝি। যেই ক্ষেত্রে মার্কেট অ্যাভেলেবেল নাই সেই ক্ষেত্রে আউটলে কস্টটা মানে ভেরিয়েবল কস্টেই তখন ট্রান্সফার প্রাইসটা হওয়া উচিত। তো আমাদের এই অঙ্কে কিন্তু আমাদের অঙ্কের মধ্যে কোথাও কিন্তু ওনারা বলেনি যে প্রসেস এক্স বা ডিপার্টমেন্ট এ এক্স সে তার বাকি 1200 মালও বাজারে বিক্রি করে ফেলতে পারবে, এই জাতীয় কোনো কথা কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে বলেনি। যেহেতু বলেনি তাই ওই পয়েন্টে আলোচনা না করে এখন আমরা প্রফিটের পয়েন্টে আলোচনা করে দেখব যে আসলে আমাদের লাভ হচ্ছে কিনা, বা আমরা যদি 225 টাকায় ট্রান্সফার করতাম তাহলে ওয়াই এর কোনো লাভ হতো কিনা, সেই জিনিসটা একটু বিবেচনা করেই আমরা আমাদের এই সিদ্ধান্তটা দেব। তো কিভাবে সিদ্ধান্তটা দিচ্ছি তোমরা একটু দেখো, এখানে সলিউশন করা আছে। প্রথমে ইফ 1200 ইউনিট ট্রান্সফার টু ডিপার্টমেন্ট ওয়াই, যদি আমরা 1200 ইউনিট ডিপার্টমেন্ট ওয়াই কে ট্রান্সফার করি, the transfer price is justified, an outlay cost approach shows a positive contribution for the company as a whole। পুরা মিলায় যদি কোম্পানি একটা পজিটিভ কন্ট্রিবিউশন হয় তাহলে আমরা 1200 মালের জন্য যে ট্রান্সফার প্রাইসটা ধরা হয়েছে আউটলে কস্টে তাহলে সেটা জাস্টিফাই হবে। তার মানে আমি 1200
এখানে 1200-র কথা তো কোথাও বলেই নাই। মা তুমি কে বলেছে 1200 কথা বলেই নেই? ওই যে মাল 6000 থেকে মাল বানাইছে কত? 4800। মাল বানাইছে কয়টা? 6000টা। হ্যাঁ, আর বাইরে বেচতেছে কয়টা? বিক্রি হচ্ছে 4800। তাহলে ট্রান্সফার করবে কয়টা? 1200। তাহলে বলেটাই তোমার কে বলছে? বলছে না? বলছে। তাহলে ইফ 1200 ইউনিট ট্রান্সফার টু ডিপার্টমেন্ট ওয়াই, যদি আমরা ওয়াই কে ট্রান্সফার করি, তাহলে এই যে আইনটার কথা এখানে লেখছি, তোমরা দেখো এই আইনটা হচ্ছে এরকম যে আমি যেহেতু তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম যে মার্কেট অ্যাভেলেবিলিটির কথা যদি না বলে তাহলে আমরা লাভের কথা বলবো। আর লাভ মানে কিন্তু কন্ট্রিবিউশন, তোমরা কি বুঝছো? লাভ মানে কিন্তু কন্ট্রিবিউশন। সেই জন্য দেখো এখানে এই কথাটা লেখা হয়েছে, দ্য ট্রান্সফার প্রাইস ইজ জাস্টিফাইড অ্যান্ড আউটলে কস্ট অ্যাপ্রোচ, মানে আউটলে কস্ট অ্যাপ্রোচে যদি ট্রান্সফার করা হয় সেটা জাস্টিফাইড হবে shows a positive contribution, যদি পজিটিভ কন্ট্রিবিউশনটা দেখা যায় ফর দ্য কোম্পানি অ্যাজ এ হোল, মানে সার্বিকভাবে সম্পূর্ণ কোম্পানিটাকে একসঙ্গে বিবেচনা করলে যদি কন্ট্রিবিউশনটা পজিটিভ হয় তাহলে ট্রান্সফার প্রাইসটা আউটলে কস্ট হলে সেটাকে একসেপ্ট করা যায়, মানে জাস্টিফাইড ধরা যায়। তো দেখো তো সেলিং প্রাইস অন দ্য ফাইনাল প্রোডাক্ট, আমরা ফাইনাল প্রোডাক্টটা ডিপার্টমেন্ট বাই 370 টাকায় বিক্রি করে না? স্যার প্রশ্ন তো দেখা যাচ্ছে না। এই যে 370 টাকা, জি স্যার। প্রোডাক্ট উইল বি সোল্ড এট 370 টাকা, এটা ফাইনাল প্রোডাক্ট। জি এ তো স্যার। বিক্রি করে 225 টাকায়, তাহলে 370 জি টাকা বিক্রি করবে কে? প্রোডাক্ট ওয়াই। ফাইনাল প্রোডাক্টটাকে সে 370 টাকায় বিক্রি করবে। তাই দেখো এখানে লিখছি সেলিং প্রাইস অফ দা ফাইনাল প্রোডাক্ট 370। এবার আমরা এখান থেকে খরচগুলো বাদ দিব। প্রথমে আউটলে কস্ট ফ্রম ডিপার্টমেন্ট এক্স এ হচ্ছে 140 টাকা, এটা হচ্ছে ট্রান্সফার কস্ট, আর তার নিজের ভেরিয়েবল কস্ট হচ্ছে 94 টাকা। তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট আসছে হচ্ছে 234 টাকা। তাহলে 370 টাকায় পণ্য বিক্রয় করে 234 টাকা যদি তার ভেরিয়েবল কস্ট হয় তাহলে আমাদের কন্ট্রিবিউশনটা কিন্তু 136 টাকা। তাহলে 136 টাকা কিন্তু পজিটিভ কন্ট্রিবিউশন, দেখেছো? জি স্যার। আর সেলিং প্রাইস ইন ডিপার্টমেন্ট, আর ডিপার্টমেন্ট এক্স বিক্রি করে কত টাকায়? 225 টাকায়, আর সে ট্রান্সফার করে তোমার তার নিজের ভেরিয়েবল কত? 140 টাকায়। তাহলে এখানে তার কন্ট্রিবিউশনটা কত আসতেছে? 85 টাকা। তার মানে এক্স নিজে কন্ট্রিবিউশন অর্জন করতেছে 85 টাকা, আর সে ট্রান্সফার করার পরে ওয়াই কন্ট্রিবিউশন অর্জন করতেছে 136 টাকা। আমরা কি কন্ট্রিবিউশনটা পজিটিভ কন্ট্রিবিউশন না সকল ক্ষেত্রে? জি স্যার। দেখো স্যার দুই ক্ষেত্রেই যদি স্যার পজিটিভ না আসতো তাহলে স্যার একটা, তাহলে স্যার এখানে দেখো আমরা কিভাবে বের করলাম। The company as a whole will earn more contribution 51 টাকা। এই 136 টাকা কন্ট্রিবিউশন কার? ওয়াই এর। আর এক্স এর কন্ট্রিবিউশনটা কত? 85। বিয়োগ করলে আমাদের পজিটিভ কন্ট্রিবিউশন আসছে না 136 টাকা 85 বিয়োগ করলে, দেখছো? জি স্যার। যদি এই বিয়োগ ফলটা নেগেটিভ হতো তাহলে আর আমরা ট্রান্সফার প্রাইসটাকে জাস্টিফাই করতাম না, বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পারছি। অর্থাৎ এইটার থেকে যদি এইটা বড় হয়ে যেত তাহলে আর আমরা ট্রান্সফার প্রাইসটাকে জাস্টিফাই করতাম না, বুঝতে পেরেছো? প্রথমটা ছোট হয়ে গেলেই তো স্যার, তাহলেই তো স্যার নেগেটিভ চলে আসতো। চলে আসতো। তোমরা কি আমার কথা বুঝছো? সেজন্য জি দা স্যার। কোম্পানি অ্যাজ এ হোল, কোম্পানিটা যদি সম্পূর্ণভাবে আমরা একসঙ্গে যদি বিবেচনা করি, উইল আর্ন মোর কন্ট্রিবিউশন বাই 51 টাকা, মানে আরো বেশি কন্ট্রিবিউশন অর্জন করবে 51 টাকা পার ইউনিট। তার মানে কি পজিটিভ না এটা? সো দা ট্রান্সফার প্রাইস ইজ জাস্টিফাইড, এটার জবাব শুধুমাত্র এতটুকুই। তার মানে আমরা কন্ট্রিবিউশন বের করে আমরা ট্রান্সফার প্রাইসটা জাস্টিফাইড কিনা এই ক্ষেত্রে বিবেচনা করব। যেহেতু আমাদের এই অঙ্কের মধ্যে বলেনি বাকি 1200 জন্য মার্কেট অ্যাভেলেবেল আছে কি নেই, এই কথাটা যেহেতু বলেনি, তাহলে প্রফিট বিবেচনা করে আমাদেরকে সিদ্ধান্তটা নিতে হবে। আর প্রফিট বিবেচনা করা মানেই হলো কন্ট্রিবিউশনটা বিবেচনা করা। কি বলছি বুঝতে পেরেছো? তাহলে কি আমরা এই অঙ্কটা বুঝলাম? জি স্যার। তাহলে চলে যাও, আমরা 9 নম্বর অঙ্কে চলে যাই। আখি, যা পড়ছি ভিডিও দেখে দেখে এই অঙ্কটা কি পরে খাতায় সুন্দর করে তোলা যাবে? জি স্যার। চলো আমরা 9, তবে এটা করতে বেশি সময় নিও না কিন্তু আখি, এটা করতে বেশি সময় নিও না। এখন এই করোনার মধ্যে যদি প্রেম ভালোবাসা হয় তো অঙ্কের সাথে পড়ালেখার সাথে করো, তাতে লাভ হবে।
যেন আমি এমন যেন হয়ে যায় যে আমি যখনই শেষ করব তোমাদের হাত চুলকাইতে থাকবে, এই কখন আমি এই কাজটা কমপ্লিট করব, কখন আমি কাজটা কমপ্লিট করব, কমপ্লিট না করা পর্যন্ত মনে যেন কোনো শান্তি পায় না। দেখো না স্নেহা কত সুন্দর করে অঙ্কগুলো করে, 2 পাতা 3 পাতা অঙ্ক কিন্তু কত সুন্দর করে করছে। এই করাটা দেখলে কিন্তু বোঝা যায় যে ও কিন্তু অঙ্কটা করার জন্য যেন রেডি থাকে সবসময়, মানে সবসময় যেন প্রস্তুত থাকে যে আমি কি কখন এই অঙ্কটা করব। এরকম একটু সুন্দর করে অঙ্কগুলো করতে হবে, বুঝছো নাকি আঁকি? জি স্যার। আমি এই যে স্নেহা সুনাম করতেছি, তোমার একটু 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 হিংসা হইতেছে না? না হ্যাঁ স্যার, ভালো লাগতেছে। ভালো লাগতেছে, হিংসা হয় না? আয় রে ছেঁচড়া রে, আয় রে ছেঁচড়া রে, লজ্জা আমি লাগতেছে। এমন খোঁচান খোঁচাই তাও যদি হিংসা না লাগে আর কি বলবো। আমি শুনছি আমি শুনছি এক মেয়ের কাছে আর এক মেয়ের সুনাম করলেই, এক মিনিট, হ্যাঁ নেহাল, হ্যাঁ বাবা আমি তো এখন, হ্যাঁ বাবা আমি তো এখন ক্লাসে, আমি এখন এমবিএ এর ক্লাসে। হ্যাঁ আমি ক্লাস শেষ করে আমি ওই তোমার দাদা দাদির সঙ্গে একটু কথা বলবো, কথা বলে আমি তারপর তোমাকে ফোন দেবো। আচ্ছা, হ্যাঁ শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা তাহলে চলো আমি 9 নম্বর অঙ্কটা করি। এবার 9 নম্বর অঙ্কটা যখন আমি পড়বো তখন একটু মনোযোগ দিয়ে দেখো। Asia company has 2 production departments. It has planned to produce 12,000 unit in department X. Will made unit produce 10,000 unit will be sold at টাকা 280। এই অঙ্কটা কি আগের অঙ্কটার সঙ্গে মিলে যাচ্ছে না? এভাবেই অঙ্কগুলো সাজানো হয়েছে যাতে একটা অঙ্কের সঙ্গে আরেকটা অঙ্ক মিলে যায় এবং তোমরা একটা অঙ্ক বুঝলে ওটা দেখে দেখে আরেকটা অঙ্ক নিজেরাই সুন্দরভাবে করে ফেলতে পারো। তাহলে দেখো এখানে বলছে যে আমরা 12,000 মাল বানাই, যার মধ্যে 10,000 মাল আমরা বাইরে বিক্রি করে দিই 280 টাকা করে পার ইউনিট, and the balance 2,000 unit will be transferred to department Y at a variable cost। একদম কথাবার্তা আগের অঙ্কটার সঙ্গে মিলে যাচ্ছে কিনা স্নেহা সুবা? জি স্যার। The product Y will be sold at টাকা 430 পার ইউনিট। দেখো Y এর বিক্রয় মূল্যটাও দিয়ে দিয়েছে। তার estimated cost per unit in 2 department will be as follows। এখানে সুন্দরভাবে ডাটাগুলো দিয়ে দিয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে whether the above transfer price would be justified। এই প্রশ্নের উত্তর আর আগের অঙ্কের প্রশ্নের উত্তর সেম হবে, তাই না? স্যার 1 নাম্বার পর্যন্ত তো সেম, 2 নাম্বার কি এই বলছেন 1 স্যার? নাম্বার পর্যন্ত প্রশ্ন আগের অঙ্কটাতে ছিল। এই অঙ্কে শুধুমাত্র এই যে 10% বেশি, খালি একটা রিকোয়ারমেন্ট বেশি। দেখছো এভাবে অঙ্কগুলো তোমাদের জন্য তৈরি করা হয়েছে। চলো 2 নাম্বার অঙ্কের মধ্যে কি বলছি একটু দেখে নিই। Whether the selling of the entire product of X would be profitable। বলছে Y কে না ট্রান্সফার করে পুরো মালটাই যদি X যদি উৎপাদন করে বিক্রয় করে দেয় সেটা কি বেশি লাভজনক হবে বাই ক্লোজিং ডাউন Y, যদি আমরা Y কে বন্ধ করে দেই? এই প্রশ্নটা কি তোমরা বুঝছো যে প্রশ্নটা 2 নম্বরে করা হয়েছে? যে Y ডিপার্টমেন্ট রাখার দরকার নাই, X ডিপার্টমেন্ট সমস্ত মাল উৎপাদন করে সে একাই পুরো 10,000 মালই বাইরে বেচে দেবে। আমাদের ওয়াই কে মাল ট্রান্সফার করার দরকার নেই, ওয়াই এর যে কাজ সেটা করার দরকার নেই। সেটা কি আমাদের আগে থেকে বেশি লাভজনক হবে? এটাই প্রশ্ন করেছে। তোমরা কি প্রশ্নটা বুঝছো সবাই? আমি লাইনটা আরেকবার পড়ছি লাইনটা তোমরা দেখো। whether the selling of the entire product of X would be profitable। অর্থাৎ X যদি সম্পূর্ণ প্রোডাক্টই যদি বিক্রি করে দেয় সেটা কি বেশি লাভজনক হবে বাই ক্লোজিং ডাউন Y কে বন্ধ করে দিয়ে? তার মানে Y চালানোর দরকার নেই। তো এখানে স্নেহা একটা কথা বলার আছে, সেটা হলো Y কে যদি আমি বন্ধ করে দেই তাহলে হয়তো বা Y এর ভেরিয়েবল কস্টটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো, কিন্তু Y এর ঘাড়ে যে ফিক্সড কস্ট আসছে 50 টাকা এটা কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো না। তার মানে সেই ক্ষেত্রে X কে ওই Y এর ওই ফিক্সড কস্টটাও বেয়ার করতে হবে। তোমরা কি আমার কথা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। তার কারণ মানে আলটিমেটলি দুইটা তো একই। একই ছিল। তো এখন যেহেতু আমি Y কে যদি বন্ধ করে দেই, কিন্তু Y টা তো আসলে আমার একই প্রতিষ্ঠানের মধ্যে, তাই না? সেই জন্য জি স্যার। ওয়াই কে বন্ধ করে দিলে ওয়াই এর যে অ্যাক্টিভিটি কাজকর্ম করার জন্য যে ভেরিয়েবল কস্ট 110 টাকা লাগে হয়তো ওইটা লাগবে না, কিন্তু ওয়াই কে রাখার জন্য যে ফিক্সড কস্ট ছিল আমাদের 50 টাকা
এটা কিন্তু আমাদের ঠিকই করতে হবে। তাই এক্স যদি মনে করে যে আমি একাই সবকিছু করব, তাহলে ওয়াই এর কিন্তু সম্পূর্ণ ফিক্সড কস্টটা তাকেই বেয়ার করতে হবে। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো তোমরা? জি স্যার, বুঝতে পারছি। তো এখন 1 নাম্বার রিকোয়ারমেন্টের জবাবটা তোমরা দিতে পারবে। তো আমি এখন একটু এই অঙ্কটার একটু রিকোয়ারমেন্ট 1 এবং রিকোয়ারমেন্ট 2টা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। রিকোয়ারমেন্ট 2 তোমাদেরকে যদি বোঝানোর চেষ্টা করি, তাহলে তোমরা দেখবা সেলস করে সে 12,000 মালই 280 টাকা করে বিক্রি করে দিচ্ছে। রিকোয়ারমেন্ট 1 এটা কি আগেরটার মতোই? তাই কি না? আগেরটার মতো না পুরোটা? ওই যে স্নেহা তো তাই বললো। তারপর আমি 1 নাম্বারটা বুঝাবো, আগে 2 নাম্বারটা একটু দেখে নিই। এখানে সেলস 12,000 মাল 280 টাকা করে, অর্থাৎ 12,000 মালই কিন্তু এখন এক্স 280 টাকা করে বিক্রি করে দেবে। 280 টাকার কথা কোথায় বলছে? ওই যে সে 280 টাকায় না বিক্রি করে, এক্স তার প্রোডাক্ট গুলো 280 টাকায় বিক্রি করে দেয়। এখানে 1 নাম্বার রিকোয়ারমেন্টের জবাবটা যেভাবে দেয়া আছে, তোমরা 2 নাম্বারের জবাবটা 1 নাম্বারের জবাবটা তোমরা এভাবে না দিয়ে 1 নাম্বারটা মতো করে দিতে পারো। কিন্তু ওনারা 2 নাম্বার রিকোয়ারমেন্টে যে প্রশ্নটা করেছে, মূলত এই প্রশ্নের উত্তরের সুবিধার জন্য 1 নাম্বার অঙ্কের সলিউশনটা এইভাবে করা হয়েছে। তো সেটা আমি তোমাদেরকে দেখাবো। কিন্তু তোমরা এই 1 নাম্বারটার জবাব ইচ্ছা করলে আগের অঙ্কটার 1 নাম্বারটা যেভাবে করা হয়েছে জবাব ওভাবে দিতে পারবে। এখানে 2 নাম্বার রিকোয়ারমেন্টের জবাবটা দেওয়ার জন্য whether the selling price of the x would be profitable by closing down y, y কে বন্ধ করে দিলে আমাদের লাভটা বেশি হবে কিনা সেটা যাচাই করার জন্যই কিন্তু মূলত 1 নাম্বার রিকোয়ারমেন্টের জবাবটা এইভাবে সাজানো হয়েছে। এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তবে আগে এটা একটু দেখে নাও। সেলস 12,000 ইউনিট 280 টাকা করে 33,60,000 টাকা। এই 12,000 মাল পুরাটাই এখন 280 টাকা করে এক্স বিক্রি করে দেবে। আর তার ভেরিয়েবল কস্টের মধ্যে তার নিজের ভেরিয়েবল কস্ট ছিল 160 টাকা করে 19,20,000। আর ফিক্সড কস্ট ছিল 12,000 টাকা, এই 12,000 ইউনিট, তার নিজের 70 টাকা করে ফিক্সড কস্ট। ওরা আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্ট তো এই যে 12,000 মাল 280 টাকা করে 33,60,000, তার নিজের ভেরিয়েবল কস্ট 12,000 ইউনিট 160 টাকা করে 19,20,000, তার নিজের ফিক্সড কস্ট ছিল 8,40,000। আর ওই দেখো আনঅ্যাভয়েডেবল ফিক্সড কস্ট অফ ওয়াই, ওয়াই এর যে ফিক্সড কস্টটা ছিল 2,000 মাল 50 টাকা করে, সে তো ওর কাছ থেকে 2,000 মালই নিত, তাই না? আর প্রতি ইউনিটের জন্য ফিক্সড কস্ট তার 50 টাকা করে ছিল। এই 1 লক্ষ টাকার ফিক্সড কস্ট কিন্তু আনঅ্যাভয়েডেবল। তাহলে আমি যদি ওয়াই কে ক্লোজিং ডাউন বন্ধ করে দেই, ওয়াই এর এই ফিক্সড কস্ট কিন্তু আমাকে বেয়ার করতেই হবে। তাহলে সব মিলাই আমাদের টোটাল অ্যামাউন্টটা চলে আসে 28,60,000। তুমি 33,60,000 থেকে 28,60,000 বাদ দিলে তোমার প্রফিটটা কিন্তু চলে আসে কত? 5 লক্ষ টাকা। কিন্তু ওয়াই কে চালু রাখলে ওয়াই কত টাকা লাভ করে সেটা যদি তুমি না জানো, তাহলে কিন্তু তুমি এই ডিসিশনটা এখন আর নিতে পারবে না। তোমাকে আমার কথা বুঝছো স্নেহা? জি স্যার। আমি ওয়াই কে ক্লোজ করে দিলে শুধু এক্স একা মুনাফা করে 5 লাখ, এটা মেনে নিলাম। কিন্তু আমাকে যে সিদ্ধান্তটা নিতে বলছে যে আমি ওয়াই কে বন্ধ করে যদি খালি এক্স কে যদি বলি তুমি বিক্রি করো, সেটা কি আমাদের জন্য লাভজনক হবে? এই প্রশ্নের উত্তর দিতে গেলে তোমাকে দেখতে হবে যে ওয়াই কে টিকিয়ে রাখলে ওয়াই কত টাকা মুনাফা অর্জন করে। এটা না জানলে কিন্তু তুমি এই সিদ্ধান্তটা নিতে পারবে না। তোমাকে আমার কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আর কিন্তু এই স্যার কারণে রিকোয়ারমেন্ট একই তো স্যার। স্যার ওয়াই এর আর এক্স একটা বের হয়ে গেছে। সেটা করে নিয়েছে। আমরা কিন্তু 1 নম্বর আগের অঙ্কটাতে কিন্তু আমরা এই কাজটা করিনি। কিন্তু 1 নম্বর রিকোয়ারমেন্টে যদি আমি এই কাজটা করি, তবেই আমি কিন্তু এই কম্পেয়ারটা এখন করতে পারবো। তোমরা একটু খেয়াল করো, এখানে 1 নম্বর রিকোয়ারমেন্টে জবাবটা দিচ্ছি। সেলস অফ প্রোডাক্ট এক্স ইন আউটসাইড মার্কেট। দেখো তো এক্স আউটসাইড মার্কেটে 10,000 মাল বিক্রি করে 280 টাকা করে 28 লক্ষ টাকায়। তার নিজের ভেরিয়েবল কস্ট 10,000 মাল 160 টাকা করে 16 লক্ষ টাকা। আর তার নিজের ফিক্সড কস্ট 70 টাকা করে 12,000 মাল 8,40,000 টাকা। বিয়োগ করলে তার 24,40,000 টাকা হচ্ছে তার খরচ। আর এটা বাদ দিলে তার নিজের প্রফিটটা আসে হলো 3,60,000 টাকা। হয়েছে? এবার হচ্ছে প্রফিট অফ প্রোডাক্ট এক্স, এটা এক্স এর প্রফিট হচ্ছে 3,60,000 টাকা। এটা উপরে এটাই উপরে উঠে গেছে, নিচে নেমে গেছে, এটাকে এই উপরে উঠে দিতে হবে। দেখছো? এবার সেলস অফ প্রোডাক্ট ওয়াই, দেখো ওয়াই মালটা সেল করে 2,000 মাল 430 টাকা করে 8,60,000 টাকা। দেখেছো?
এখান থেকে লেস ট্রান্সফার্ড ইন কস্ট, সে 2000 মাল ওর কাছ থেকে আনে 160 টাকা করে, 3,20,000 টাকা। তার নিজের ভেরিয়েবল কস্ট 2000 মাল 110 টাকা করে, 2,20,000 টাকা। আর তার নিজের ফিক্সড কস্ট হচ্ছে 50 টাকা করে, 2000 মালে 1 লক্ষ টাকা। তার টোটাল খরচ হয় 6,40,000 টাকা। দেখো এই 6,40,000 টাকা কিন্তু, এই 6,40,000 টাকা কিন্তু ওয়াই এর টোটাল কস্ট। তাহলে 8,60,000 থেকে 6,40,000 বাদ দিলে আমাদের কিন্তু 2 নম্বরে আমাদের প্রফিট ইন ওয়াই। তাহলে দেখো তো আমাদের ওয়াই কোম্পানির প্রফিটটা আসে কিন্তু 2,20,000। তাহলে ওয়াই কিন্তু প্রফিট অর্জন করে, ওয়াই প্রফিট অর্জন করে 2,20,000। তাহলে তুমি এবার একটা জিনিস চিন্তা করো, যদি আমি ওয়াই কে টিকায় রাখি তাহলে ওয়াই প্রফিট করে 2,20,000 আর আমি প্রফিট করি 3,60,000। তাহলে এই দুইটা মিলায় আমাদের প্রতিষ্ঠানের মোট প্রফিট কি তাহলে 5,80,000 হচ্ছে না? জি স্যার। তোমরা কি সবাই আমার এই কথাটা বুঝতে পারছো নাকি? টোটাল ওভারঅল প্রফিট বলতে আসলে এক্স আর ওয়াই দুইজনে মিলেমিশে, দুইজনে যদি বেঁচে থাকে তাহলে দুইজনে মিলেমিশে মোট লাভ করে 5,80,000। দেখছো তোমরা? জি স্যার। অথচ এক্স একা থাকলে প্রফিট হয় 5 লক্ষ টাকা। তাহলে কি ওয়াই কি বন্ধ করা লাভজনক? না, লাভজনক না। সুভা, আখি, তোমরা কি আমার এই কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে আগের অঙ্কটার সঙ্গে এই অঙ্কটা 90%ই সমান। 10% যেটা আলাদা সেটা হচ্ছে 2 নম্বর রিকোয়ারমেন্ট ওনারা যে প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তর দিতে হলে তোমাকে অবশ্যই আগে ওয়াই কে বাঁচিয়ে রাখলে মোট প্রফিটটা কত হয় ব্যবসার সেটা বের করাটা খুবই জরুরি, তাই না? সেখানে আমরা দেখলাম 5,80,000 টাকা লাভ এসছে, অথচ এখানে ওয়াই কে বন্ধ করে দিলে এক্স একা লাভ করে হলো 5 লক্ষ টাকা। সেই জন্য এখানে বলছে ইফ দা ক্লোজিং ডাউন অফ প্রোডাক্ট ওয়াই না ডিপার্টমেন্ট ওয়াই নাকি প্রোডাক্ট ওয়াই, এটা কি এটা প্রোডাক্ট না ডিপার্টমেন্ট? ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট। তার এখানে প্রোডাক্ট না ডিপার্টমেন্ট ওয়াই হবে। ইফ দা ক্লোজিং ডাউন অফ ডিপার্টমেন্ট ওয়াই then that will be loss of টাকা 80,000। তার মানে আমাদের লস হবে 80,000 টাকা। দেখছো? তাহলে ওনারা কিন্তু প্রশ্ন করেছে আমাদেরকে শুধুমাত্র যে এটা কি লাভজনক হবে, whether the selling of the entire profit of x would be profitable, খালি এইটুকু প্রশ্ন করেছে। আমরা বলেছি যে না, লাভ হবে না, এটা আমাদের লস হবে। কোনো সিদ্ধান্ত কিন্তু নিতে বলেনি। যদি আমরা ওয়াই কে ক্লোজ করে দেই তাহলে আমাদের লাভ না, উল্টা আরো 80,000 টাকা লস হবে। খালি এতটুকু ওনারা প্রশ্ন করেছে, আমাদের জবাবও আমরা এতটুকু দিয়ে দিয়েছি। তোমরা কি আমার স্যার, কথাটা? হ্যাঁ বলো। এখানে যে 6,00,000 থেকে 5,80,000 টাকা যে বিয়োগ হয়েছে, এই 6 লাখ কই? এই 6,00,000 তো এই যে কই? ইয়াতে রিকোয়ারমেন্ট 1 এর এই 20,000 টাকাটা কোনো কাজের জন্য নাই, মানে রিকোয়ারমেন্ট 2 এর ডিসকাশনে কই? কোথায় দেখতেছো তোমার ডিসিশন, 6 এই লাখ? যে ডিসিশনে মাঝখানেরটা এই যে টোটাল স্যার no ওভারঅল transfer should not be made as it profit। হ্যাঁ এই হ্যাঁ টেবিলটা স্যার, ডিসিশনের টেবিলটা। মানে এখানে আমাদেরকে বলছে ট্রান্সফার প্রাইসটা জাস্টিফাইড কিনা। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা তো দুইজনে মিলে লাভ করে মোট 5,80,000, তাই না? আর এখানে আমরা সেল করছি যদি 280টা মাল, পুরোটা যদি সেল করে দিই তাহলে 33,60,000 টাকা প্রফিট হয়। আর ভেরিয়েবল কস্ট পুরো 12,000 মানে তার হয় 19,20,000। আর ফিক্সড কস্ট, তার নিজের ফিক্সড কস্ট 8,40,000। তাহলে সব মিলে 27,60,000 টাকা হচ্ছে তার টোটাল লাভ। তাহলে 33 লক্ষ থেকে এটা বাদ দিলে তার লাভ হয় 6 লাখ। তাহলে দেখা যাচ্ছে যে যদি আমি ওয়াই কে না নেই তাহলে শুধুমাত্র এক্স একা 6 লাখ টাকা লাভ করতে পারে। তাহলে ওয়াই কে নিয়ে লাভ হয় 5,80,000। আর ওয়াই এর কাছে মাল ট্রান্সফার না করলে আমাদের লাভ হয় 6 লাখ। তাই আমরা বলবো না, ট্রান্সফার প্রাইসটা জাস্টিফাইড না, আমি একাই মাল সেল করব। এই প্রশ্নটাই এখানে জবাবটা দেওয়ার জন্য এই কথাটা বলা হয়েছে। এই 20,000 টাকার একটা কথা আছে, নো ট্রান্সফার শুড নট বি মেড, না ট্রান্সফার করার দরকার নেই, কারণ ট্রান্সফার যদি করি তাহলে আমাদের 20,000 টাকা লস কমে যাবে। বুঝছো? এই কথাটা বলা হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমাদের কিন্তু ক্লোজিং ডাউনের কথা বলেনি, খালি বলেছে ট্রান্সফার করব কি করবো না। ওয়াই চলে চলুক,
কিন্তু আমি ট্রান্সফার করবো না, আমি একাই মাল বেচবো। যদি আমি একাই মাল বেচি তাহলে আমি 6 লাখ টাকা লাভ করি, আর ওয়াইয়ের কাছে ট্রান্সফার করলে আমার লাভ হয় 5,80,000। তাহলে আমি যদি ওয়াইয়ের কাছে ট্রান্সফার না করি আমার 20,000 টাকা বেশি লাভ আসে। তাই আমরা লিখেছি যে না, ট্রান্সফার প্রাইসটা জাস্টিফাইড হবে না, কারণ আমি ট্রান্সফার করলে আমার 20,000 টাকা লাভ কমে যাবে। বুঝতে পেরেছেন? এটা কি জাস্টিফাইড এর জন্য মানে এই এক লাইনটা বের নাম্বারটার জন্য, করা হ্যাঁ, হয়েছে? জাস্টিফাইড এর জন্য এই লাইনটা করা হয়েছে। জাস্টিফাইড এর জন্য এই লাইনটা করা হয়েছে। কি বলছি বুঝেছ? আচ্ছা তুমি একটু দেখো তো, ওয়াই এই মালগুলো বিক্রি করে কত টাকায়? 430 টাকায়, তাই না? জি স্যার। সে ওর কাছ থেকে মাল ট্রান্সফার করে আনে কত? 160 টাকায়, আর নিজের খরচ হচ্ছে 110। তাহলে 160 আর 110 যোগ করলে কত হয়? 270। তুমি 430 থেকে 270 বাদ দাও। 160 কত হয়? 160। 100 কত হয়? 160। জি জি স্যার। স্যার। তাহলে 160 হচ্ছে তোমার হ্যাঁ 160 হচ্ছে তোমার ওয়াই এর কন্ট্রিবিউশন, আর এক্স এর কন্ট্রিবিউশন হচ্ছে 280 থেকে 160 বাদ দাও। 120। 120। তাহলে 160 থেকে 120 বাদ দিলে হবে 40। তার মানে আমরা যদি 1 নম্বর অঙ্কটার মতো প্রশ্ন করি তাহলে আমাদের 40 টাকা কিন্তু পজিটিভ কন্ট্রিবিউশন হয়, বেশি লাভ হয়। কিন্তু যেহেতু আমাদেরকে ওই যে ওয়াই কে বন্ধ করে দেওয়ার কথা প্রশ্নের মধ্যে বলা আছে, সেই জন্য আর ওইভাবে জবাবটা না দিয়ে আমরা এইভাবে মুনাফাটা বের করেছি যে ওয়াই কে রেখে আমরা টোটাল মুনাফা করি 5,80,000। কিন্তু যদি আমি ওয়াই কে ট্রান্সফার না করে শুধু এক্স যদি মালটা বিক্রি করতো, ওয়াই কে বন্ধ করে না, ওয়াই কে চালু রেখেই, কিন্তু আমরা ওয়াই কে ট্রান্সফার করবো না, সব মাল আমি একাই বিক্রি করব, তাহলে সেই ক্ষেত্রে আমার লাভ হতো 6 লক্ষ টাকা। এবং সেই ক্ষেত্রে আমি বলতাম যে না, ট্রান্সফার করার দরকার নাই, কারণ ট্রান্সফার করলে আমার লাভ 20,000 টাকা কম হয়, ট্রান্সফার না করলে আমার লাভ 20,000 টাকা বেশি হয়। এই জবাবটা দেওয়ার জন্যই আমরা খালি এই কাজটুকু করেছি, বুঝছো? আর এই 2 নম্বর রিকোয়ারমেন্টে ওনারা কিন্তু ওয়াই কে পুরোপুরি বন্ধ করে দিতে বলছিল। আর ওয়াই কে বন্ধ করে দিলে ঠিক আছে, ওয়াই নাই, কিন্তু সেই ক্ষেত্রে ওয়াই এর ফিক্সড কস্টটা তোমাকে বেয়ার করতে হবে। তখন কিন্তু আমাদের লাভটা 6 লাখ থেকে আরো 1 লাখ কমে 5 লাখ হয়ে যাবে। আর আগে আমরা ওয়াই কে বন্ধ না করে লাভ করতাম 5,80,000। তার মানে ওয়াই কে বন্ধ করা যাবে না, বন্ধ করে ফেললে আমাদের লস হবে, কিন্তু ওয়াই কে চালু রেখে ট্রান্সফার করা যাবে না। এই হচ্ছে আমাদের জবাব। তোমাকে আমার কথা বুঝছো? ওয়াই কে বন্ধ না করে চালু রাখো, কিন্তু ওয়াই এর কাছে মাল ট্রান্সফার করার দরকার নেই। কি বলছি বুঝতে পেরেছো? তো এই 9 পর্যন্ত অঙ্কই তোমরা দেখো বাসায়, আরেকবার নিজেরা করো সুন্দর করে, হাতে 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 করলেই তখন অঙ্কটা তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা আবার আগামী ক্লাসে 9 এর পর থেকে অঙ্কগুলো দেখবো না, ঠিক আছে? জি স্যার। তো তাহলে আজকে এই পর্যন্তই থাকো। আল্লাহ হাফেজ। দেখছো আসসালামু আমাদের আলাইকুম। কিন্তু 40 মিনিট পরে কিন্তু লাইন কাটেনি, দেখছো? এটা কিন্তু আনলিমিটেড পাইলাম। কিন্তু আনলিমিটেড জি কেন স্যার। পাইলাম? একবারও কাটেনি, আনলিমিটেড পাইলাম। আমাদের টাইম কিন্তু 58 মিনিট হয়ে গেছে, কিন্তু আনলিমিটেড পাইলাম। কেন পাইলাম, কিভাবে পাইলাম, কিসের জন্য পাইলাম বুঝলাম না। স্যার কিছু কিছু না কিছু স্যার একটা দিচ্ছে স্যার সবার জন্য সেটা। হ্যাঁ, এটা সবার জন্যই। নাকি নতুন সিস্টেম হচ্ছে? নতুন সিস্টেমে তো খুবই ভালো। জি স্যার। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।